কর ফাঁকি রোধে ২৮,০০০ বাড়ির তথ্য যাচাই করছে এনবিআর। সব কমিশনারেটকে অভিযান শুরুর নির্দেশ। নদীর তীরে কারখানা স্থাপনে সিইটিপি বাধ্যতামূলক, একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। এখনই ই কমার্স নিয়ে নতুন আইন নয়, প্রয়োজনীয়তা যাচাই বাণিজ্য মন্ত্রণালয়ের সাব কমিটি গঠন। সমিতা আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইকফা। তারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ফ্ল্যাট ও বাড়ির মালিকদের করের আওতায় আনতে অভিযানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রাথমিকভাবে ঢাকার ২ সিটির ৬ ওয়ার্ডের ২৮,০০০ বাড়ির তথ্য পর্যালোচনা করছে কর অঞ্চল ১। এ কার্যক্রম বাস্তবায়নে সব কমিশনারেটকে নির্দেশ দিয়েছে এনবিআর চেয়ারম্যান। দুপুরে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এই নির্দেশনা দেয়া হয়। ১৭ কোটি মানুষের দেশে নিবন্ধিত করদাতা মাত্র ৬৪ লাখ। আবার নিবন্ধন থাকলেও রিটার্ন দেন না ২/৩। এমন পরিস্থিতিতে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় এনবিআরকে। তাই দীর্ঘদিন ধরেই নানাভাবে কর ফাঁকি দেয়া নাগরিককে আওতায় আনার চেষ্টা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ঢাকার ২ সিটি থেকে ৬ ওয়ার্ডের সব ভবনের তথ্য সংগ্রহ করে কর অঞ্চল ১। কর্মকর্তারা জানান, সেগুনবাগিচা, ইস্কাটন, সিদ্ধেশ্বরী, মগবাজার, হাতিরপুলের ২৮,০০০-এর বেশি বাড়ির তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। শিগগিরই এসব বাড়ি মালিককে চিঠি দিয়ে আয়করের তথ্য জানতে চাওয়া হবে। কর্মকর্তারা জানান, অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে ভিন্ন পদ্ধতি। প্রতিটি ফ্ল্যাট মালিককে একটি জরিপ ফর্ম পূরণ করে জমা দিতে হবে কর কর্মকর্তাদের কাছে। তাদের কাছে সব ল্যাঙ্গুয়েজে চিঠি যাবে যে আপনাদের এখানে একটা ফ্ল্যাট আছে বা এখানে একটা বিল্ডিং আছে, সো আপনারা আপনাদের টিআইএন আছে কি না, না থাকলে ট্যাক্সের আওতা আসার জন্য রিকোয়েস্ট করা হবে। তাদের টিআইএন দেখলে আমরা দেখবো এইগুলো তাদের নথিতে এটা দেখানো আছে কি না, এই অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং। আর যদি আমার অঞ্চল না হয় অন্যান্য অঞ্চলে আমরা তথ্য স্লিপ আকারে পাঠিয়ে দিব। এনবিআর চেয়ারম্যান জানান, এই কাজ মোটেও সহজ ছিল না। দীর্ঘদিন কর ফাঁকি দেয়া ব্যক্তিরা নানা প্রতিবন্ধকতা তৈরি করেন বলেও মন্তব্য করেন তিনি। এখান থেকে যেটা হবে, কিছু করদাতার সংখ্যা বাড়বে, কিছু কর বাড়বে। আমরা চাইবো যে এই সুস্থ প্রতিযোগিতাটা বাংলাদেশের আয়কর প্রশাসনের মাঠ পর্যায়ের সকল স্তরে সঞ্চারিত হোক। এটা একটা ভালো দৃষ্টান্ত হতে পারে। বিশেষ করে অনেক হাই রাইজ বিল্ডিং আছে যার ভিতরে সেখানে মালিকানা খুঁজে বের করা, অর্থাৎ ফ্ল্যাটের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের মালিকানা খুঁজে বের করা এবং তাদেরকে নেটের ভিতরে আনা, এটা একটা চ্যালেঞ্জিং জব। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে নতুন করদাতা নিবন্ধন বাড়ে ২৬ ভাগ। চেয়ারম্যানের আশা, এই অভিযানের ফলে করের আওতা বাড়বে উল্লেখযোগ্য হারে। আওতা বাড়লে কমানো হবে কর হার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট আদায়ের মেশিনে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি আর ফ্রি দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে ব্যবসায়ীদের এই মেশিন কিনে নিতে হবে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ইএফডি লটারি অনুষ্ঠানে এই সিদ্ধান্ত জানান এনবিআর এর কর্মকর্তারা। তারা জানান, এক ধরনের ইএফডির দাম পড়বে ২৫,০০০ টাকা, আরেক ধরনের দাম হবে ২৪,৫০০ টাকা। এককালীন অথবা কিস্তিতে এই মেশিন কেনা যাবে। কর্মকর্তারা জানান, ৩ কিস্তিতে দাম পরিশোধ করা যাবে। এনবিআর এর হিসেবে এখন পর্যন্ত ৩,৩৯৩টি মেশিন বিনামূল্যে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি, সিদ্ধান্ত পরিবর্তনে ব্যবসায়ীদের আপত্তি নেই এবং ভ্যাট আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে না। মেশিন বিনামূল্যে সরবরাহ করা হলেও এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে মেশিন আমরা এখন ব্যবহারকারীদের কাছে বিক্রি করব। ভেন্ডর মেশিন স্থাপন করার পর একটা বিল উপস্থাপন করবে এবং সেই বিলের মাধ্যমে সরবরাহ ব্যবহারকারী এককালীন অথবা কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারেন। নদী তীরে শিল্প কারখানা স্থাপনের বর্জ্য ব্যবস্থাপনায় সিইটিপি নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভায় নদী দূষণ রোধে এর নির্দেশনা দেন তিনি। এছাড়া অনিয়মের কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শিল্পবর্জ্যের দূষণ আর দখলের কারণে হুমকির মুখে দেশের বেশিরভাগ নদ নদী। বেসরকারি সংগঠন উত্তরণের তথ্য বলছে ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে দেশের ৪৩টি নদী শুকিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের গবেষণায় বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা সহ দেশের ৩২টি নদীতে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি। দেশের নদ নদীর দূষণ রোধে এবার কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, নদীর পাড়ে শিল্প গড়তে বর্জ্য শোধনাগার সিএটিপি স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নদী তীরে শিল্প কারখানার বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা যাবে না। নদীর পাড়ে শিল্প স্থাপনের প্রবণতা আছে এবং সরাসরি নদীতেই বর্জ্যগুলো ফেলা হয়। নদীগুলো প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার জন্য ইটিপি সিইটিপি এইসব স্থাপনের ব্যাপারে পুনরায় তিনি যারা এই কাজ করেন তাদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়েছেন যে এটা আরও জোরদার করেন। এদিকে নানা অনিয়মের কারণে 9 বছরেও কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্প পরিচালক ও গণপূর্ত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেককে নির্দেশনা দেন আমরা যেন এটাকে গুরুত্বের সঙ্গে খোঁজ নেই, এটা তদন্ত করে তাদের খুঁজে বের করেন, পানিশ দেন। অ্যান্ড এট দ্য সেম টাইম এটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। পরিকল্পনামন্ত্রী জানান, নির্মাণ সমাপ্ত হয় আগামী শুক্রবার কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে। এছাড়া একনেক সভায় খুলনা হতে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ সহ মোট 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় হবে 6,551 কোটি 27 লাখ টাকা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্স নিয়ন্ত্রণে বিদ্যমান আইন পর্যালোচনা ও নতুন আইনের প্রয়োজনীয়তা বিষয়ে মতামতের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। নতুন আইন হবে কিনা বা ই কমার্স কর্তৃপক্ষ গঠিত হবে কিনা সেটা জানা যাবে আরও 1 মাস পর। মঙ্গলবার ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য এ সংক্রান্ত কমিটির প্রথম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান কথা বলেন। আইন ও কর্তৃপক্ষ গঠনের বিষয়ে গঠিত সাব কমিটির রিপোর্টের উপর নির্ভর করবে নতুন আইন ও কর্তৃপক্ষ গঠন করা হবে কিনা। এই কমিটি পুরো বিষয় পর্যালোচনা করবে বলেও জানান তিনি। ডিজিটাল কমার্সকে শক্তিশালী করতে সাব কমিটির রিপোর্টের ভিত্তিতে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান শফিকুজ্জামান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টির নিয়ন্ত্রণ নয়, মনিটরিং করা হবে। ছোট সাব কমিটি করা হয়েছে, তারা 1 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব নাকি এক্সিস্টিং যে আইনগুলো আছে সেগুলো পর্যালোচনা করে সেখানে যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে নাকি আমাদের নতুন আইন করা হবে, সেটা ওই কমিটি মূলত কাজ করবে। দেশের ই কমার্স খাতে যখন আস্থার সংকট, তখন আরও একটি প্রতিষ্ঠান বাজারে এলো। লেটস গো মার্ট নামের এই ই কমার্স প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার রাজধানীর বেইলি স্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ই কমার্স খাতের বর্তমান অস্থির সময়ে গ্রাহকদের আস্থা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিবেন তারা। এ সময় জানানো হয়, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ পাবেন ক্রেতারা, আর মার্চেন্টরাও ডেলিভারি ম্যানের কাছে পণ্য দেওয়ার সময় বুঝে পাবেন দাম। সারা দেশে অনলাইন মার্কেট প্লেসের জন্য নারী উদ্যোক্তা তৈরিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া এবং কাঠামোগত সংস্কারের অভাবে দেশের পুঁজিবাজারের বড় দুর্বলতা বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে এক ভার্চুয়াল সভায় কথা বলেন তিনি। এ সময় সালমান এফ রহমান বলেন, দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা কম, 80% সাধারণ বিনিয়োগকারী, কিন্তু বিশ্বের অন্যান্য বাজারে চিত্র এর উল্টো। তবে বাজারের উন্নয়নে সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। বাজারে বিনিয়োগের জন্য শেয়ারের বিকল্প হিসেবে শক্তিশালী বন্ড বাজার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন থাকা প্রয়োজন বলে মনে করেন সালমান এফ রহমান। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের শিক্ষা এবং পরামর্শ দিতে ব্রোকারেজ হাউসগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। 2 গুণ বেশি হওয়ার তো দূরের কথা, equity মার্কেটে হার্ডলি 2% 3% হলো মার্কেট ক্যাপিটালাইজেশন বন্ড মার্কেটে। তো এটাও আমাদেরকে কাজ করতে হবে, বন্ড মার্কেটটাও আমাদেরকে ভাইব্রেন্ট করতে হবে, তাতে আপনার বিনিয়োগকারীর কাছে একটা চয়েস থাকবে। 3 দিনে 1,24,861 অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত করেছে বিটিআরসি। শীঘ্রই এগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান স্পেকট্রাম ডিভিশনের মহাপরিচালক শহীদুল আলম। তবে সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। মানুষকে না ভুগিয়ে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে কাস্টমসকে তৎপর হওয়ার তাগিদ তাদের।
1 জুলাই থেকে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন সেটের নিবন্ধন চালুর নির্দেশ দেয় বিটিআরসি। হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে যুক্ত করার জন্য সময় দেওয়া হয় 3 মাস। পরে ঘোষণা দেওয়া হয় অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হবে অনিবন্ধিত মোবাইল ফোন। রেজিস্ট্রেশন করে টেকনোলজি আমাদের জানা নাই এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটাও আমরা জানি না। এর থেকে মোবাইল আনি সেটাকে বারবার রেজিস্ট্রেশন করতে হবে, এটা তো আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট। বাইরে থেকে বেশি দামে অথবা ট্যাক্স দিয়ে আনতে হবে, সেক্ষেত্রে আমাদের অনেক পরিমাণে খরচ হতে পারে। বিটিআরসি জানায় 3 অক্টোবর পর্যন্ত নেটওয়ার্কে নতুন করে যুক্ত হয়েছে 3,49,652 হ্যান্ডসেট। এর মধ্যে বৈধ হ্যান্ডসেট রয়েছে 2,24,791টি। অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের এরই মধ্যে এসএমএস দেওয়া হয়েছে। এগুলো বন্ধের কার্যক্রম চলছে। আজকে থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে। প্রতিটা অপারেটর ভিত্তিতে আমরা ধরব কোন অপারেটরের কতটি অবৈধ সেট আছে, সেই অবৈধ সেটের উপর ভিত্তি করে আমরা একটা টোকেন হিসাবে প্রতিদিন আমরা একটা টোকেন হিসাবে শুরু করব। তারপরে আস্তে আস্তে একটু একটু করে বাড়াতে থাকব। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন প্রক্রিয়ার জটিলতায় ভোগান্তিতে পড়বে মানুষ, তাই অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে তদারকি বাড়ানোর তাগিদ। সেটটি লিগ্যাল কিনা, রেজিস্টার্ড কিনা সেটি জানার জন্য এসএমএস করার জন্য। তো আমার কথা হচ্ছে গ্রামের একজন সাধারণ মানুষ উনি তো এসএমএস পাঠাতে পারেন না। এয়ারপোর্টেও যদি রেজিস্ট্রেশন করেন একটা আলাদা একটা ভোগান্তি কিন্তু যুক্ত হলো সেটির সাথে, মানুষ আনতেই চাইবে না মোবাইল ফোন সেক্ষেত্রে, তাই না? আবার যদি আপনি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে বলেন, এমন অনেকগুলো জায়গা আছে বাংলাদেশে যেখানে আপনি হয়তো অনলাইনে আপনি কানেক্টেড হওয়ার সুযোগ নেই। বিটিআরসি জানায় 1 অক্টোবরের আগ পর্যন্ত দেশে 31,46,113টি অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করা হয়েছে। এগুলো স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন হবে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এককালীন এক্সিট সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে আরও সময় দিল কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ নীতিমালার আওতায় খেলাপি ঋণ পুনর্তফসিল বা এককালীন পরিশোধ সুবিধার সময় আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ ঋণ শ্রেণীকরণ শিরোনামে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও ঋণ গ্রহীতার ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ঋণ পরিশোধে সহজ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ কার্যদিবসের মধ্যে কেউ ঋণ পরিশোধ করলে তার এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ সুবিধা নিয়েছেন 4,225 জন গ্রাহক। এসব গ্রাহককে 1,322 কোটি টাকার এক্সিট সুবিধা দিয়েছে বিভিন্ন ব্যাংক। কয়েক ঘন্টা ফেসবুক বন্ধ থাকায় 51,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। এতে রাতারাতি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নিচে নেমে 5 নম্বরে তার অবস্থান। সোমবার রাত 9:30টার দিকে হুট করে বিশ্বব্যাপী বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এতে বিপাকে পড়েন বিশ্বের লাখো ব্যবহারকারী। এরপরই ফেসবুক জানায় কনফিগারেশন পরিবর্তনের ত্রুটির কারণে এই দুর্যোগ। 6 ঘন্টা বন্ধ থাকার পর আবারও সচল হয় সব অ্যাপ। সার্ভার জটিলতার কারণে দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ সময় ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার কোনো প্রমাণ মেলেনি বলেও আশ্বস্ত করেছে ফেসবুক। এদিকে বিভ্রাটের কারণে ফেসবুকের শেয়ারের দর এক ধাক্কায় পড়ে গেছে 4.9%। 2020 সালের নভেম্বরের পর এটাই একদিনে সবচেয়ে বড় দরপতন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে প্রকাশিত তালিকা অনুযায়ী বিল গেটসের এক ধাপ নিচে নেমে এখন 5ম অবস্থানে মার্ক জাকারবার্গ। আর সার্ভার বিভ্রাটে ফেসবুকের ক্ষতি হয়েছে 51,000 কোটি টাকার। ফেসবুক গ্রাহকের স্বার্থ নয়, নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে। সাবেক এক কর্মীর এমন অভিযোগের একদিনের মাথায় সেবা বন্ধের এ ঘটনা ছিল কোম্পানিটির জন্য দ্বিতীয় ধাক্কা। এর আগে 2019 সালে সার্ভার জটিলতায় 14 ঘন্টা বন্ধ ছিল ফেসবুক সহ এই অ্যাপগুলো। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে এ সময় 71.5 প্রতিষ্ঠানই রয়েছে দর হারানোর তালিকায়। এছাড়া ডিএসইতে 403 কোটি টাকার বেশি লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সার্বিক সূচক ও লেনদেন। মঙ্গলবার দিনের শুরু থেকেই সূচকের ওঠানামা ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেন শেষ হয় সূচকের ইতিবাচক অবস্থায়। প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষে বেড়েছে 3.84 পয়েন্ট, অবস্থান করছে 7,331 পয়েন্টে।
সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 2,352 কোটি 4 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 403 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 75টির, কমেছে 269টির এবং অপরিবর্তিত আছে 32টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ফ্যামিলি টেক্সটাইলস, তৃতীয় অবস্থানে ওরিয়েন্ট ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 39.87 পয়েন্ট, অবস্থান করছে 21,433 পয়েন্টে। লেনদেন হয়েছে 89 কোটি 86 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে 85 টাকা 50 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 118 টাকা 57 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 101 টাকা 15 পয়সায়। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। দর অপরিবর্তিত। সৌদি রিয়েলের বিনিময় হয়েছে 22 টাকা 91 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 39 পয়সায়। দর বেড়েছে। কুয়েতি দিনারের বিনিময় হয়েছে 285 টাকা 46 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 56 পয়সা। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।